নমস্কার, প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি একটু ব্যতিক্রমী অন্যান্য অনুষ্ঠান থেকে, কারণ এখানে যিনি থাকেন তিনি যেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেন আসলে সেই জায়গাটাকে মানে অনুষ্ঠান করার আগে বেশ ভালোভাবে অধ্যয়ন করে তারপরে কিন্তু আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরেন। যা মনে আসলো বলে দিলাম, বা ইনস্ট্যান্ট একটা ল্যাপটপে কোনো একটা সাবজেক্ট সার্চ করে গুগল থেকে অর্ধেক বললাম না, সেইরকম ব্যাপার নয়। তিনি যেটা বলছেন সেটা কিন্তু একেবারে পুরোপুরি তার মজ্জাগত, তার ভেতরে নিয়ে নিয়েছেন, তারপরে সেটাকে নিয়ে আপনাদের সাথে আলোচনা করছেন। কোনো ব্যাপার যদি আমাদের কিছু করতে হয় আসলে সেই জায়গাটাকে নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে, এবং সেটাকে আমাদের প্রথমে আমাদের নিজেদেরকে বুঝতে হবে, তারপরে আমাদের অন্যদেরকে বোঝাতে হয়। এই যে কিছু সিস্টেম, এই সিস্টেমগুলো কিন্তু একেবারে বলতে পারি গোড়া থেকেই রয়েছে, এবং তাই যারা এই রকমভাবে সিস্টেমটাকে মেনে কাজ করেন তারা অবশ্যই আপনাকে আপনার যে সমস্যার জায়গাটা সমাধান দিয়ে দিতে পারবেন, এটা কিন্তু আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি। হুটহাট কোনো কাজ কখনোই হয় না। ঠিক তেমনিভাবেই সমস্ত কাজের পেছনে যখন একটা পরিশ্রম থাকে তখন কিন্তু সেই কাজটা অবশ্যই সার্থক হয়। ঠিক তাই জ্যোতিষার্ণব গৌরব যেই কাজগুলো করেন সেটা কিন্তু তিনি মোটামুটিভাবে যাদের যাদের কাজ করে দিয়েছেন আজ অবধি সাকসেস সহকারে কাজগুলো করেছেন, কারণ বিষয়গুলো নিয়ে প্রথমে গভীরভাবে পড়াশোনা করেছেন, তারপরে আপনাদের সমস্যা শুনে তিনি নিজের মতো করে সেটাকে অ্যাপ্লাই করেছেন। এবং এই বিষয়ে আরেকটি ব্যাপার দরকার হয়, সেটি হলো আমাদের ইন্টেলিজেন্সেরও প্রয়োজন হয়, এবং সমস্ত কিছু নিয়েই তিনি কিন্তু আজকে একজন অনবদ্য জ্যোতিষ ব্যক্তিত্ব, যাকে আজকে আমরা এই অনুষ্ঠানে পেয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। অনেক অনেক স্বাগত, নমস্কার। নমস্কার। সাথে ফোনে একজন চলে এসেছে, আগে কথা বলে না ওনার সাথে। বলুন। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, নমস্কার দিদি। স্যার আপনাকে নমস্কার। আমি কলকাতা থেকেই বলছিলাম, একটু ছেলের জন্য বলার ছিল, আমার ছেলের জানার ছিল। বলুন, ছেলের নাম বলুন। আমার ছেলের নাম উদয়ন চক্রবর্তী। কলকাতা থেকেই বলছি, ওর জন্ম এখানে, আমরা থাকিও এখানে কলকাতাতে। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময় দুটো বলুন। জন্ম তারিখ হচ্ছে আপনার 9 এপ্রিল 2010, আর সময় সকাল 11:30, 11:30। আচ্ছা, আর জন্মস্থান কলকাতাতেই তো? হ্যাঁ, এখানেই। আচ্ছা, শুক্রবার ছিল জন্মবার? হ্যাঁ। যেটা দেখছি মিথুন লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষস গণ, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে একটা কথা বলি, ওর কিন্তু মানে কোনো দাদা বা দিদি কেউ আছে কি? হ্যাঁ হ্যাঁ, দিদি আছে। দিদি বলতে কিরকম বলুন তো, মানে 2 মিনিটের বড়, আমার জমজ সন্তান আর কি। আচ্ছা, মানে সে ওর দিদি, তাই তো? এরকম কিছু? 11:30 ও হয়েছে, 11:28 আমার মেয়ে হয়েছে। আচ্ছা, হ্যাঁ। তো এবার বলুন সমস্যা কি বলছেন, কি নিয়ে অ্যাকচুয়ালি ইয়ে করতে চান, কি ওকে নিয়ে? পড়া তো একদমই প্রায় ছেড়ে দেওয়ার মতো, পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় আছি। আচ্ছা, ছেলেকে নিয়ে খুব পড়াশোনা করছে না, অবাধ্য এরকম, তাই তো? আগে দেখিয়েছেন কাউকে? হ্যাঁ, আগে দেখিয়েছেন? আগে তো মানে দেখাতে দেখাতে আমি সেটআপই হয়ে গেছি, মানে আর ভালো লাগে না দেখাতে, কিন্তু আপনার প্রোগ্রাম দেখি বা অনেক কিছু শুনি বলেই আর কি আবার ফোনটাও করলাম। মানে অনেক জায়গায় দেখিয়েছি, মেয়ে আর ছেলে যেহেতু একই ব্যাপার, জন্মটা 2 মিনিট আগে, তো মেয়েকে নিয়ে ভুলে গেছি, মেয়ের সবকিছুই ইয়ে হয়ে যায়, কিন্তু ছেলের ব্যাপারটা নিয়ে খুব চিন্তায় আছি। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলুন, দুজনকে কি একই প্রতিকার দেওয়া হয়েছে? হ্যাঁ, প্রতিকার একই দেওয়া হয়েছে, এটা ঠিক। আমি এটা কি ইয়ে করেছিলাম এই জিনিসটাই, আমি এইটা অনেকদিন থেকে ভাবছিলাম বলবো, যাক আপনার করিডোরে যখন এটা নিয়ে আমি আজকে বলি জিনিসটা। এই যে যমজ বা খুব কাছাকাছি সময়ের ডিফারেন্সে, দেখুন এদের দুজনেরই কিন্তু লগ্ন চার্ট বা যেটা রাশিচক্র যাই বলুন, সেটা কিন্তু দুজনেরই একই বেরোবে, কারণ 2 মিনিট ডিফারেন্সও এটা কিন্তু ডিফার করবে না, সেক্ষেত্রে একই ছক বেরোবে। এবার যদি ওইটা দেখেই শুধু বিচার করা হয় তাহলে কিন্তু সমস্যা, তাহলে কিন্তু মানে
দুজনের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ইয়ে আসবে, সেক্ষেত্রে কিন্তু মানে প্রতিকার ঠিক মতো ফল দেবে না। আচ্ছা ঠিক আছে, এইটা আমার মনে হয় আপনাকে বলেনি আগে। তো এই জিনিসটা কিন্তু আজকে আমি ওই জন্য এটা নিয়ে আলোচনা করবো। আমি দেখি না এই জিনিসটা নিয়ে খুব একটা আলোচনা করতে মানুষজনকে, সেই জন্যে আমি এটা নিয়ে আর কি বলার একটু সময় চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যখনই এরকম কাছাকাছি সময় হয় তখন কিন্তু লগ্ন ছক থেকে বিচার করলে কিন্তু হবে না। কারণ আমরা প্রায়ই দেখি যে দুটো যমজ বাচ্চা, তাদের কিন্তু একজন মানে খুব ভালো আর একজন অন্যরকম ইয়ে হয়ে যাচ্ছে, মানে একজন পড়াশোনায় খুব ভালো হচ্ছে, একজন পড়াশোনা মনই দিচ্ছে না, একজন অবাধ্য হয়ে যাচ্ছে, বা একজন খুব ইয়ে, বা কেউ উইক হচ্ছে, কেউ দুর্বল হয়ে যাচ্ছে, কেউ শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছে, আবার কারোর ক্ষেত্রে খুব সবল বা ভালোই রয়েছে। তো এই জিনিসগুলো কেন আসে, এইটা কি করে বুঝবো, কোত্থেকে বিচারটা হবে? এইটার বিচার কিন্তু একমাত্র ষষ্ঠাংশ থেকে বিচারটা হবে। ঠিক আছে, ষষ্ঠাংশ যে চক্রটা আপনার বা চার্ট, সেটা থেকে বিচারটা হবে। তো আমি ফার্স্টেই আপনার ছেলের ষষ্ঠাংশ চার্টটা বার করি। দেখুন, ওর হচ্ছে লগ্ন চক্র, তো যেটা দেখছি লগ্নে কেতু মঙ্গল, এগুলো ঠিক আছে, দ্বিতীয় স্থানে মঙ্গল বসে আছে এগুলো। তো ওর হচ্ছে ষষ্ঠাংশ চক্রটা আমি বার করলাম, সেটাই যেটা দেখাচ্ছে ওর কিন্তু লগ্নে মঙ্গল বৃহস্পতি বসে আছে। আচ্ছা, লগ্নে যেহেতু মঙ্গল বসে আছে, স্বাভাবিক ওর মাথা গরম, অবাধ্য, এই জিনিসগুলো তো হবেই। ঠিক আছে, দ্বিতীয় স্থানে রবিচন্দ্র, অর্থাৎ চন্দ্র পীড়িত দ্বিতীয় স্থানে, যেটা কিন্তু ষষ্ঠাংশ চক্রে পাওয়া যাচ্ছে। দ্বিতীয় স্থানে রবিচন্দ্র। এবার দ্বিতীয় স্থান হচ্ছে মানুষের মুখের জায়গা, মানে উল্টোপাল্টা কথাবার্তা বলবে, কোনো জ্ঞান করবে না, বড় ছোট কোনো জ্ঞান করবে না, যাকে খুশি যা খুশি বলে দেবে, কেউ কিছু বলতে গেলেই কথার সাথে কোনো লিংক নেই, আবল তাবল বলে। এইটা হবে, ওর কথাবার্তার প্রবলেম তো আসবেই, আর যাকে তাকে যা খুশি বলে দেবে, মানে কোনো ছোট বড় জ্ঞান করবে না, উল্টো পাল্টা কথাবার্তা। যত বড় হবে আরো কিন্তু এই জিনিসটা বাড়বে, মানে মানে অশ্রাব্য ভাষায় গালাগালি বা এই জিনিসগুলো কিন্তু করবে। ঠিক আছে, যত বড় হবে, এগুলো হয়তো এখন থেকে কিছুটা বুঝতে পারছেন, কিন্তু এটা যত বড় হবে আরো বাড়বে। ঠিক আছে, আচ্ছা, ওর হচ্ছে একাদশে কেতু, অর্থাৎ ইনকামের জায়গাটাও খুব ডিস্টার্ব, অর্থাৎ টাকা পয়সা কিন্তু প্রচুরভাবে বেরোবে ওর জন্য। ঠিক আছে, মানে প্রচন্ড ঝোঁক ইয়ে এইসব কিন্তু করবে, যেগুলোর জন্য মানে আপনারা সামর্থ্য না থাকলেও বাধ্য হয়ে আর কি আপনাকে ইয়ে করতে হবে ওই অশান্তির ভয়ে। ঠিক আছে, ওর জন্য এই জিনিসগুলো কিন্তু হয়ে আছে। 2 3 4 5, পঞ্চম স্থানে রাহু, পঞ্চম স্থানে বুধ শনি রাহু, এটা তো খুবই মারাত্মক জায়গা। পঞ্চম স্থান মানুষের পড়াশোনা বা বুদ্ধির জায়গা, সেক্ষেত্রে ওর বুদ্ধি কিন্তু খুব একটা ভালো হবে না, ও পড়াশোনা মনে রাখতেই পারবে না, আর ওর ক্ষেত্রে কিন্তু মানে উচ্চশিক্ষা হবে না, এটুকু আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি আসি আপনার মেয়ের চারটাতে। আপনার মেয়ের জন্মটা কি বলেন? 11টা 28, তাই তো? হ্যাঁ 2 মিনিট আগে। হ্যাঁ 11টা 28। দেখুন 11টা 28, হ্যাঁ ওর হচ্ছে একই বেরোচ্ছে, মিথুন লগ্ন মকর রাশি এটা। আচ্ছা, ষষ্ঠাংশটা যদি দেখি, দেখুন ওর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ওর কিন্তু মীন লগ্ন আপনার মেয়ের ক্ষেত্রে। ঠিক আছে, ছেলের ক্ষেত্রে যেটা ছিল মেষ লগ্ন, ওর ক্ষেত্রে কিন্তু মীন লগ্ন। এটা কিন্তু রাশিচক্রে নয়, এটা কিন্তু আমি বারবার বলছি, এটা কিন্তু ষষ্ঠাংশ চার্টে, ষষ্ঠাংশ বিচারে কিন্তু ওর মীন লগ্ন আসছে। অর্থাৎ ওর কিন্তু দ্বিতীয় স্থানে মঙ্গল বৃহস্পতি, দ্বিতীয় স্থান মানে ধনস্থান, সেখানে মঙ্গল বৃহস্পতি ভালো, গুরু মঙ্গল যোগ, অর্থাৎ ওর কিন্তু ভবিষ্যতে উচ্চশিক্ষা বলুন, ভালো পজিশনে দাঁড়ানো, এগুলো সবই হবে। ও কিন্তু পড়াশোনা তো খুবই ভালো হবে। ঠিক আছে, ও কিন্তু খুবই ভালো হবে, পুরো অপোজিট নেচারের আসছে। দেখুন কি জন্য হয় এর কি আলাদাটা, এটা কিন্তু এই কারণে জিনিসগুলো বুঝতে হবে যে একই ছক থেকে বিচার করে প্রতিকার করলে কিন্তু কোনো ফল পাবেন না, এই জন্য ফলটা পাননি। ওর ক্ষেত্রে যেমন দেখুন তৃতীয় স্থানে রবিচন্দ্র, ওর কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগান্তি হবে। আপনার মেয়ের কিন্তু শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু প্রবলেম করবে, ঠান্ডা লাগার ধাপ খুব ভোগে এটাতে। ও কিন্তু মানে বড় হলে কিন্তু আরো জায়গাটা খারাপ হবে, ওর কিন্তু মানে কোলেস্টেরল বা হাই প্রেশার এইসব জিনিসগুলো আসবে, ওর কিন্তু বুকের কোনো সমস্যা হতে পারে। ঠিক আছে, তৃতীয় স্থান যেহেতু খারাপ, এই জিনিসগুলো হবে। আর ও কিন্তু মানে লোকজনকে হিংসা করবে, বুঝেছেন? ওর ওপর কিন্তু একটা হিংসা ইয়ে কিন্তু থাকবেই, ওর কিন্তু ক্ষতি করার মতো লোকজন থাকবে, ওকে কিন্তু শত্রুর থেকে সাবধানে থাকতে হবে আপনার মেয়েকে। আপনার মেয়ের কিন্তু অনেক পসিবিলিটি রয়েছে, খুব ভালো জায়গায় পৌঁছবে অবশ্যই, ওর কিন্তু এই জিনিসগুলো প্রবলেম হয়ে রয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো থেকে মানে দুটোর থেকে ডিফারেন্সটা বোঝা গেল, বোঝাতে পারলাম আমি? করে কেউ বলেনি, কিন্তু আপনি যেটা বললেন দুটো চরিত্র একদম মিলে গেছে। তো এই জিনিসটাই হয়, আমি এই জন্যই বললাম জিনিসটা। আমি অনেকদিন থেকে এটা বলবো ভাবছিলাম, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। আজকে যখন আপনার কলটা পেলাম, আমি ভাবলাম বলেই দিই জিনিসটা, যে এই কারণেই হয় না। এইটা তাহলে ওই যে ভুল প্রতিকার, একজনের প্রতিকার তার একজন হবে না, না দুজনেরই একই দিচ্ছে, তাহলে তো হবে না। সেক্ষেত্রে একজনের ক্ষেত্রে কাজ করছে, একজনের হচ্ছে না। তো এইটা হচ্ছে সমস্যা। এটা ঠিক হবে কি? হ্যাঁ, এটা ঠিক করা যাবে অবশ্যই, কারণ এই সমস্যার ভেতরে তো ঢোকা যাচ্ছে না, কি জন্য হচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে। এবার সেগুলো ঠিক করলে অবশ্যই ঠিক করা যাবে, কোনো অসুবিধার কিছু নেই। আপনার মেয়েকে কিন্তু একটু সাবধানে রাখবেন, ওর ওপর কিন্তু বিভিন্ন লোকজন বা শত্রুতা কিন্তু করবে, ওর কিন্তু ওই জায়গাটা খারাপ, ওর ভালো জিনিস সহ্য করতে পারবে না, যেহেতু খুব ভালো ইয়েতে রয়েছে, ওর কিন্তু চার্ট খুব ভালো,
ওকে ভালো করে গাইড করুন, ও কিন্তু খুব ভালো জায়গায় যাবে অবশ্যই, ঠিক আছে? ওর কিন্তু ভবিষ্যতে আর্থিক জায়গা, সম্মানের জায়গা, এগুলো কিন্তু খুব উচ্চ পজিশনে যাবে, ঠিক আছে? এইটা কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে, কিন্তু ছেলের ক্ষেত্রে আপনি এত সুন্দর মানে বললেন, মানে এইরকম মানে দুটো ক্যারেক্টার কেউ বলতেই পারে না। এই জিনিসগুলো বললাম তো, এই জিনিসগুলোর জন্যই হয়ে যাবে করে করে মানে না হবে। কি করে হবে? তাহলে যদি প্রতিকারটাই ভুল হয়, জিনিসটা যদি গোড়াতেই না যাওয়া যায় যে সমস্যাটা কি কি কারণে হচ্ছে, যেমন সমস্যা নিয়ে আসছেন আপনারা, সেটা তো দেখতে হবে কি কি সমস্যাটা। আপনার সেটা শুনলাম, শোনার পরে আমাকে কি দেখতে হবে যে কোন কোন জায়গাগুলো থেকে ডিস্টার্বটা হচ্ছে। এবার যখনই যমজ বাচ্চা হয়, সেক্ষেত্রে তো বললাম যে 2 মিনিট 3 মিনিটের ডিফারেন্সে কিন্তু লগ্ন চার্ট বা কিন্তু ডিফারেন্ট হয় না। সেক্ষেত্রে কিন্তু ওই চার্ট থেকে যদি দুজনের বিচার হয়, তখন কিন্তু সমস্যাটা কিন্তু থেকে যাবে, কোনো প্রবলেম হবে, সলভ হবে না। তো সেই কারণেই ষষ্ঠাংশ বিচারে, ষষ্ঠাংশতে যেটা হয় যে আপনার রাশিকে কিন্তু 60 ভাগে ভাগ করা হয়, সেই জন্য কিন্তু খুব কম টাইমের ডিফারেন্সেও কিন্তু চারটা আলাদা হয়ে যায়, বুঝেছেন? সেইটা বুঝতে হবে, তবে গিয়ে হবে। ঠিক আছে, আপনি এটা করা যাবে, অসুবিধার কিছু নেই, ঠিক আছে? এটা যোগাযোগ করবেন অবশ্যই, এটা নিয়ে আর কি আমরা হেল্প করে দেবো, অসুবিধা হবে না, ঠিক আছে? করে দেওয়া যাবে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। তো আজকে আমরা আলোচনা করব আমাদের সামনে যে সরস্বতী পুজো রয়েছে, সরস্বতী পুজোর দিনটিকে আপনারা কিভাবে পালন করবেন সেই বিশেষ আলোচনায় যাব। এবং এই সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু আপনাদের জন্য জ্যোতিষার্ণব গৌরব নীল সরস্বতী কবচ তৈরি করছেন। এবং সেই কবচ যারা নিতে চাইছেন, বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে যেই সমস্যাগুলো আছে সেগুলোকে দূর করার জন্য আমাদের এই বিশেষ শুভ দিনটি সরস্বতী পুজোর দিনে আপনারা কিন্তু নীল সরস্বতী কবচ যেটি তৈরি করছেন, তো সেই দিনে সেই কবচটি আপনারা নিতে পারেন এবং স্পেশাল কিছু ডিসকাউন্ট দিচ্ছেন এই কবচের ওপরে, যে অলরেডি কয়েকজন বুকিং করেছেন, বাকি যারা চাইছেন নিতে আপনারা যোগাযোগ পারবো না, কারণ সময় সীমিত, সেই সময়ের মধ্যে সবার করা যাবে না। সেখানে যারা করাতে চাইছেন আগে যারা আসবেন তারাই সুযোগ পাবেন, বাকিরা কিন্তু পাবেন না, এটা আমি বলে দিলাম। তো সেইভাবে আপনারা যোগাযোগ করবেন। আচ্ছা, আমি আজ সরস্বতী পুজো নিয়ে কিছু কথা বলতে চাই। যে আমরা যে কোনো পুজোই করি, সেই পুজোটা কিন্তু আমরা অনেকেই কিন্তু না বুঝে, তার স্বরূপ না বুঝে, তার কি কি ব্যাপার সব কিছু না বুঝেই কিন্তু আমরা করে ফেলি। সেই কারণে কিন্তু এত পুজো, আমাকে অনেকজন এসে বলছে যে আমি সব ঠাকুরকে ডাকছি, সব ঠাকুর আমার ঠাকুরের আসনে রয়েছে, সবার পুজো করছি, করছে, তবু আমার দিকে মানে কোনো চাইছেন না উনি, যে কোনো কিছু ফল আমি পাচ্ছি না, কোনো সমস্যার সমাধান হচ্ছে না, এত ভুগে যাচ্ছি। আচ্ছা, আপনি যে পুজোটা করছেন, আপনি কি প্রত্যেকের মানে স্বরূপ সমস্ত কিছু বুঝে তবে করছেন? আপনার মনের মধ্যে সেই জিনিসটা কিন্তু আসছে যে আপনি কি সেটা অনুভব করতে পারছেন যে আপনি যার পুজো করছেন তার ব্যাপারগুলো কি কি, তাকে কিভাবে দেখতে হবে, কি চোখে তাকে করতে হবে, বা আপনার মন থেকে সেই জিনিসটা কিভাবে আসবে যে তবে তার পুজোটা সাকসেস হবে, সেটা তো বুঝতে হবে। যে কোনো পুজোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু খুব দরকার, যে একটা পুজো করতে গেলে তার স্বরূপটাকে বুঝতে হবে। এই যে সরস্বতী যে আমরা পুজো করছি, বিদ্যার দেবী সরস্বতী, সেক্ষেত্রে আমরা তার অনেক জিনিস দেখছি, কিন্তু সেগুলোর কিন্তু ব্যাখ্যা বা কিন্তু আমরা না বুঝেই করে ফেলছি। যে ধরুন তাকে দেখছি যে সাদা বস্ত্র পরে, সাদা সমস্ত কিছুই তার কিন্তু মানে দেওয়া হচ্ছে, তার বীণা বলুন, তার হংস বলুন, সেও সাদা, সবই সাদা, এই জিনিসগুলো দেখছি। আচ্ছা, তো এই জিনিসগুলো দেখেও কিন্তু আমরা বুঝছি না যে কেন তার বাহন হংসই বা কেন, তার কি কারণ, সেই জিনিসগুলো কিন্তু আমরা কোনো ব্যাখ্যা বা কিছু না বুঝেই জিনিসগুলো পুজো করছি। তো সেই কারণে সাকসেস হচ্ছে না। একটা জিনিস না বুঝে পড়লে যেমন সেই জিনিসটা পরীক্ষায় আমাদের পক্ষে করা সম্ভব হয় না, মুখস্থ করে কি সব কিছু হয় না, সেটাকে বুঝতে হবে, তবে গিয়ে তার আসল ফলাফল পাবো। তো সেই জিনিসটা না বুঝে করার জন্য এগুলো হচ্ছে। আজকে সেইটা নিয়ে একটু ব্যাখ্যা করব, যে সাদা রঙের কি তাৎপর্য, তার বাহন যে হংস সেটার কি তাৎপর্য, বা তার হাতে যে বীণা সেটারই বা কি তাৎপর্য, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো কেউ ফোনে আছে সেটা দেখে নিন, আজকে আর ফোন নেওয়ার দরকার নেই, এইটার পরে, ঠিক আছে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলি, দাদার অনুষ্ঠান বহুত দিন ধরে দেখি, খুবই ভালো লাগে, তা অনেকবার ট্রাই করছি, পাইনি সেইভাবে কোনো সময় ফোনে। আচ্ছা আচ্ছা, বেশ, আজকে পেয়ে গেছেন, খুব ভালো কথা। আর ব্যাপারে জানবেন, বছর ধরে অনুষ্ঠান দেখি দাদা। আচ্ছা, কারো ব্যাপারে জানবেন কি না, এটা একটু বলার জন্য? না না, ওয়াইফের ব্যাপারে একটু জানতে চাই। ওয়াইফের ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ। কি নাম ওয়াইফের? বলছিলাম ম্যাডাম, যদি নামটা কি অ্যাভয়েড করা যাবে? নামটা ঠিক আছে, নামের দরকার নেই, কারণ আমার ওয়াইফও অনুষ্ঠান দেখে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে বলতে হবে, দরকার নেই। আপনি জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। বলছি 20/6/1991। টাইম?
7:40 PM। 7:40 PM সন্ধ্যাবেলায় বললেন তাই তো PM? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। জন্মস্থান? জন্মস্থান বলুন। হ্যাঁ, জন্মস্থান দুর্গাপুর। আচ্ছা, 20/6/1991 সন্ধ্যে 7:40 দুর্গাপুরে, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, প্রথমে বলি জন্মবার বৃহস্পতিবার ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধনু লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণ। আচ্ছা, ফার্স্টেই আমি যেটা দেখতে পাচ্ছি এর কিন্তু বিবাহিত জায়গাটা খুব ডিস্টার্ব, ঠিক আছে? বিবাহিত জীবনটা কিন্তু খুব একটা ভালো হবে না। স্যার মানে এইটা নিয়ে আপনার কাছে কোশ্চেন, মানে বিবাহিত জীবন নিয়ে আপনার কাছে প্রশ্ন ছিল। আচ্ছা, আপনি কি বিয়ের আগে কি বিচার করিয়েছিলেন সব? মানে স্যার তাহলে প্রথমেই বলি, হ্যাঁ বলুন। আমার বিয়ে হয়েছে প্রায় 4.5 পৌনে 5। কত? 4-5 বছর? 4.5? হ্যাঁ 4.5 পৌনে 5 বছর, 5 বছর পূর্ণ হবে। আচ্ছা, আমি প্রায় মানে নাম তো বলছি না, মিডিয়া তো বলতে হবে না স্যার, মানে ঠিক আছে, নাম দরকার প্রায় নেই। 4 জনকে, বড় বড় 4 জনকে দেখিয়েছি। আচ্ছা, মানে এর মধ্যে খুব একটু আস্থা তো, তা আমি বড় বড় 4 জনকে, 4 জনই মানে আমাকে মানে বলেছিল যে বিয়ে করলে যৌতুক বিচার করে, যেহেতু আমারও মাঙ্গলিক ছিল তাই বলেছিল মাঙ্গলিক মেয়ে দেখে বিয়ে করার জন্য। তা খুঁজে মাঙ্গলিক মেয়ে দেখে বিয়ে হ্যাঁ বিয়ে ওনার করেছিল। মাঙ্গলিক আছে, আমি সবটা দেখলাম। হ্যাঁ বলুন তারপর। হ্যাঁ, এবার সবকিছু মানে 4 জনই বলেছিল, মানে যখন বিচার করা হয়, অষ্টকূট বিচার করা হয়, মানে 32, 31, 32টাই মিলেছিল। আচ্ছা, মানে 36-এর মধ্যে 32 মিলেছিল। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, দিয়ে কি বলেছে যে রাজ্যটা মিল বা কিছু এরকম কিছু বলে বিয়ে হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেরকম বিয়ে হয়েছে, মানে যেরকম বলেছে সেরকম নিয়ে বিয়ে করা হয়েছে। দেখুন যা তখন তারা ছক বলেছে যে দেখছি- কোনো অসুবিধা নেই, কোনো কিছু নেই, সব ভালো হবে, যেরকম বলেছে সেরকম ভাবেই চলেছি, সেরকম ভাবেই করেছি। ফার্স্ট কথা আমি বলি, ছক যা দেখছি ওনার কিন্তু বিয়ে টেকার কথা নয়, ঠিক আছে? এইটা মানে কিন্তু মানে ওনার বিয়ে কিন্তু টেকার কথা নয়, মানে বিয়েটা কিন্তু টিকবে না, এরকম জায়গা হয়ে গেছে। মানে স্যার ঠিকই বলেছেন, মানে প্রথম আবার বলি একটুখানি, প্রথম মানে বছর মানে ঠিকঠাকই মোটামুটি হয়েছে, তারপরে ডিস্টার্বটা শুরু থেকে না। হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তারপর থেকে না মানে আস্তে আস্তে অশান্তি একটু বাড়া শুরু করলো। দেখুন ওনার যা দেখছি আমি ব্যাপারগুলো বলি, আপনাকে এক্সপ্লেন করি। ফার্স্ট কথা হচ্ছে আপনার যে অষ্টকূট বিচার বা যাই হোক, জিনিসটা কিন্তু শুধু ওইটাই কিন্তু যথেষ্ট নয় একটা বিবাহ বিচারের ক্ষেত্রে। অনেকেই খালি আমরা দেখে নিই যে এই 36 গুণের মধ্যে কত গুণ মিলছে, সেটাই কি শুধু বিচার? সেটাতে দেখি যে রাশি মিলছে নাকি, ব্যাস ইয়ে হচ্ছে নাকি, তারা একদম রাজ্যটক মিল বলে দেয়। আমার যে বহু এরকম ক্লায়েন্ট আছেন যাদের কিন্তু এরকম রাজ্যটক মিল বলা হয়েছে, তারপরেও কিন্তু তাদের বিয়ে কিন্তু টেকেনি, এরকম জায়গায় চলে এসছে, মানে প্রচন্ড অশান্তি, থাকতে পারছে না বাড়িতে, এরকম ব্যাপার স্যাপার চলে এসছে। তো সেই কারণেই পরিমাণে অশান্তি বেড়ে গেছে। হ্যাঁ, বিয়ের ক্ষেত্রে শুধু অষ্টকূট বিচার বা জটক বিচার করে জিনিসটা কিন্তু হবে না, অনেকগুলো দিক দিয়ে ব্যাপারটাকে দেখতে হয়। এটা বিয়ে কিন্তু খুব ভাইটাল জায়গা একটা মানুষের জীবনে, সেটা কিন্তু বারবার বা ইয়ে করা সম্ভব নয়। সেই জিনিসটা কিন্তু মানে খুব ভালোভাবে ভেবে চিন্তে জিনিসটা মানে আমি এটা বলতে মানে এতটাই সিরিয়াস ছিলাম এটা নিয়ে, যার জন্য আমি 3-4 জনকে বললাম, তো বড় বড় 4 জনকে আমি দেখানো করেছিলাম। কিন্তু ওই যে বললাম যে বেসিক গন্ডগোল সেখানে, ওই ম্যাক্সিমাম মানুষজনই শুধু ভাবেন যে এই অষ্টকূট বিচার দেখলাম 36-এর মধ্যে কত গুণ পেলো, ব্যাস 18-এর বেশি পেলো মোটামুটি ভালো, 30-এর বেশি পেয়ে গেছে মানে আরো ভালো, মানে এটা একদম মানে ভগবানের ইয়ে থেকে আর কি মেলানো জিনিস, এরকম কিছু একটা বলেছে নিশ্চয়ই আপনাকে। তো সেই জিনিসটা কিন্তু নয়, ঠিক আছে? একটা বিয়ের বিচার কিন্তু মানে অনেকটা টাইম সাপেক্ষ বলুন, তারপর অনেক ক্যালকুলেটিভ জিনিসটা কিন্তু অনেকগুলো জায়গা থেকে দেখতে হয়, অনেকগুলো অ্যাঙ্গেল থেকে ব্যাপারটাকে দেখতে হয়, তবে গিয়ে কিন্তু একটা বিয়ের বিচার সম্পূর্ণ সাকসেস পাবে, ঠিক আছে? মানে স্যার মানে বলবো মানে মানে এরকম পর্যায়ে চলে গেছে, মানে দুবার মোটামুটি সেপারেশন হয়ে গেছিলাম। দেখুন ওনার যেটা দেখছি আমি, একটা মেন সমস্যা হচ্ছে ওনার মানে চন্দ্র বসে আছে বুধের ঘরে, ঠিক আছে? বুধ আর চন্দ্র শত্রু আমরা জানি, সেক্ষেত্রে কিন্তু ওনার ক্ষেত্রে মানে আপনার মায়ের সঙ্গে বা শাশুড়ির সঙ্গে কিন্তু বনিবনা একদমই হবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার, সূত্রপাতটাই মানে মায়ের সাথেই বিশেষ করে হয়ে হতো, যখন আমার সাথে বেশি বাড়াবাড়ি, মুখ দেখাতে কি হচ্ছে না। আর একটা ওই যে ভুল যে মাঙ্গলিক নিশ্চয়ই কাটাননি, যেহেতু দুজনেরই মাঙ্গলিক আছে বলেছে, এটা একটা ইয়ে করেছেন, সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু একটা ভুল ধারণা যে মাঙ্গলিক থাকলে আর একটা মাঙ্গলিকের সঙ্গে বিয়ে দেওয়া উচিত, এটা কিন্তু ভুল ধারণা। মাঙ্গলিক থাকলে মাঙ্গলিক দোষটা কাটানো উচিত, কাটিয়ে বিয়ে দেওয়া উচিত। আরেকজনের মাঙ্গলিক না থাকলে ভালো, মঙ্গল যদি তার ভালো থাকে
তবেই বিয়েটা দিন। দুজনেরই মাঙ্গলিক থাকলে জায়গাটা আরো খারাপ করে দেয়। এটা কিন্তু ভ্রান্ত ধারণা যে মাঙ্গলিক থাকলে আর মাঙ্গলিকের সঙ্গে বিয়ে দিলেই ভালো হয়। এই কিন্তু বহু উদাহরণ আমার কাছে আছে, আমি দিয়ে দিতে পারি হাজার হাজার উদাহরণ, যেখানে কিন্তু মাঙ্গলিক বিয়ে হয়েও কিন্তু তাদের সংসার টেকেনি বা থাকতে পারছে না। এই জিনিসগুলো কিন্তু তারা বুঝতে হবে কি এগুলো ভুল জিনিস, এগুলো ভুল ধারণা। মঙ্গল যখন খারাপ, বুঝতে পেরেছি এটা করার, দেখুন এটা করা যাবে, ঠিক আছে, কিন্তু এখন অনেকটা দেরি হয়েছে ব্যাপারটা, ঠিক আছে, তাই ইমিডিয়েট যোগাযোগ করুন, জিনিসটা নিয়ে দেখবো কি করা যায়। মানে ডিভোর্স পর্যায়ে অবধি চলে এসেছে, বুঝতে পেরেছি সেই জায়গাটা চলছে, এই জায়গাটা পৌঁছে গেছে, সেই জায়গাটা চলছে, সেটা আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু হয়ে আছে, আর আপনাদের কিন্তু বাস্তুতেও কিন্তু ক্ষতি করা আছে, ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি আমি। ওনার মঙ্গলটাও কিন্তু অষ্টমে, তো মঙ্গলের দোষ মানে ভৌম দোষের ইয়েও কিন্তু আনে, সেক্ষেত্রে কিন্তু অষ্টমে শুক্র মঙ্গল যেহেতু শনির দৃষ্টিও পড়ছে, সেক্ষেত্রে কিন্তু একটা বাস্তু দোষ করা আছে, ঠিক আছে। আপনি ইয়েতে যোগাযোগ করুন, আপনাকে আমি এটা নিয়ে পুরো আমি বুঝতে পারছি না, মানে প্রথমত সবই ঠিকঠাক ছিল, হঠাৎ করে এরকম বিগড়ে যাওয়া, এটা ভুল, এটা হচ্ছে বললাম তো বিচারটা ভুল, বেঁধে যাচ্ছে, আমার সাথে কোনো ইয়ে করছে না, মিল ওই তো শুধু ওইভাবে মিল দেখলে তো হয় না, ইন্ডিভিজুয়াল চার্টগুলোকে বিচার করতে হয়, সেই জায়গাটাই হয়নি। ওনার সপ্তমে কেতু, অষ্টমে মঙ্গল, তারপর চন্দ্র বসে আছে বুধের ঘরে, কি করে ওনার বিবাহস্থান ভালো হয়? এটা তো প্রবলেম, বিবাহস্থান তো এইগুলো তো প্রবলেম, এই জিনিসগুলো তো দেখা হয়নি, তো এইগুলোর জন্য সমস্যা। আপনি যোগাযোগ করুন, আপনাকে আমি পুরো ডিটেলসে বোঝাবো জিনিসটা, ঠিক আছে, কারণ এইখানে এত সম্ভব নয় বলা। আপনি যোগাযোগ করুন, আপনাকে আমি আচ্ছা, আজকে আর ফোন নেওয়ার দরকার নেই, আমি একটু এগুলো নিয়ে একটু বলি। এই যে সাদা রং যেটা বলছিলাম, যে আমরা কিন্তু বিভিন্ন রকম রঙের এখন সরস্বতী ঠাকুর এনে বাড়িতে পুজো করছি, কিন্তু সব থেকে শুভ কিন্তু সাদা রঙের ইয়েটা, ঠিক আছে, কারণ ওনার কালারই হচ্ছে সাদা, ইয়ে শুভ্র বা শ্বেতা, ওনাকে মহাশ্বেতা এগুলো নামও বলা হয়, কারণ কিন্তু ওনার এই সাদা রঙের জন্য। এই সাদা রং কিন্তু সত্যগুণের অধিকারী বা আর কি প্রতীক, সেই জিনিসটা বোঝায়। বা সাদা রংটা কিন্তু মানে যে কোনো নির্মল জিনিস, পরিষ্কার ইয়ে মানে জ্ঞান, এইসব জিনিসেরও কিন্তু প্রতীক, সেই কারণে কিন্তু সাদা রংটা ওনার কিন্তু পরিচয়। সেই কারণে অন্য রং না করে পুজো করার সময় কিন্তু সাদা রঙের ইয়ে করুন। যে বেদিতে বসাবেন সেটাতে কিন্তু সাদা কাপড়ের কোনো একটা বস্ত্র দিয়ে সেই জায়গাটা ঢাকুন, দিয়ে তার উপরে বসান, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই করবেন। এবার আমি আসি ওনার যে হংস কেন ওনার বাহন, ঠিক আছে। দেখুন আমরাও মানে এই হংসর হচ্ছে দুরকমভাবে ব্যাখ্যা করা যায়। এক হচ্ছে হংস যেমন মানে হাঁস, আমরা কি দেখি যে সে কিন্তু মানে আসল জিনিসটাকে বেছে নেয়, তাই তো, মানে দুধ জল মিশিয়ে দিন, সেখান থেকে কিন্তু সে দুধটাকে বেছে নেবে, জলটাকে ফেলে রাখবে। কোনো পাকের মধ্যে কাদার মধ্যে কোনো কিছু ভালো জিনিস আছে, খাবার আছে, সেগুলোকে বেছে নেবে, বাজে জিনিসগুলো ফেলে রাখে। এইটা কিন্তু একটা প্রতীক যে হংসকে কেন বাহন করা হয়েছে ওনার। একটা ভালো জিনিসগুলোকে যখন বেছে নেবো, আমার আশেপাশে খারাপ ভালো সব মিশে রয়েছে, আমাকে কিন্তু সেখান থেকে পিক করতে হবে যে কোনগুলো ভালো, কোনটা ভালো সঙ্গ, কোনটা খারাপ সঙ্গ। এগুলোকে না চিনতে পারলে বা না ত্যাগ করলে খারাপ সঙ্গ বা খারাপ জিনিস, মনের মধ্যে আমার অসৎ উদ্দেশ্য আসছে, খারাপ চিন্তা ভাবনা আসছে, তাহলে কোনোদিনই আমার সরস্বতী পুজো সফল হবে না। কারণ আমাকে সেই হংসের মতো জায়গায় যেতে হবে, তবেই আর কি আমি আমার উপরে উনি আর কি আমাকে উনি বাহন করবেন বা আমার উপরে উনি বাস করবেন বা আমার উপরে উনি অধিষ্ঠান করবেন, সেই তবেই যে আমি যদি হংসের মতো জায়গায় যেতে পারি। এটা একটা কারণ যে হংসকে কেন বাহন করা হচ্ছে। আরেকটা যেটা হয় যে হং কথাটার মানে হচ্ছে মানে আমাদের যে বাইরের যে দেহ বা ইয়ে সেটা, আর এই কথাটার মানে হচ্ছে আমাদের আত্মা, অর্থাৎ দেহের সঙ্গে যে আত্মার যে মিলন, অর্থাৎ পরমাত্মার ভালো ইয়েগুলোকে আমরা নিয়ে যদি চলতে পারি, আমাদের বাইরের যে সমস্ত আমাদের দম্ভ, অহংকার, মোহ, মায়া, এই জিনিসগুলোকে ত্যাগ করে যদি আমরা পুজোতে ইয়ে করতে পারি, তবেই কিন্তু আমরা সাকসেস পাবো। সেটাও কিন্তু হংসের একটা মানে, ঠিক আছে। এটাও কিন্তু একটা তাত্ত্বিক ব্যাখ্যা, তো এই জিনিসগুলো বুঝতে হবে। আর সেটা হচ্ছে যে বিনা কিন্তু আমাদের জীবনে মানে ভালো তরঙ্গ নিয়ে আসবে, অর্থাৎ শুভ জিনিস কিন্তু নিয়ে আসবে, আমাদের জীবনটাকে কিন্তু মধুর করে গড়ে তুলবে। সেই জিনিসগুলো তবেই হবে, তবেই আমার কিন্তু সাকসেস হবে এই পুজো। তো আজকে এই পর্যন্তই আমি বললাম, এগুলো আর বেশি এখন টাইম নেই। যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা অবশ্যই ফোন নাম্বারে বুকিং করে নিন, বিশেষ করে যারা নীল সরস্বতী কবচ নিতে চাইছেন আপনারাও যোগাযোগ করে নিন। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।
তিনি বলেছিলেন, আমার ঠাকুরদা প্রতিদিন 10 কিলোমিটার হাঁটতেন, আমার বাবা প্রতিদিন হাঁটতেন 5 কিলোমিটার, আমি এখন ক্যাডিল্যাক চালাই।